এসএসসিতে পরীক্ষা পদ্ধতির মান উন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি মূল্যায়িত হবেন শিক্ষকরা। পরীক্ষকরা থাকবে জবাবদিহিতাও, শিক্ষকদের প্রশিক্ষণ ও নজরদারির তাগিদ। কোয়ালিটেটিভ মার্কিং হবে। এখন বিভিন্ন ধরনের শাস্তি আসতে পারে যদি তারা এই কার্যক্রমটাকে অবহেলা করেন বা তারা ঠিকমতো কাজ না করেন। আমাদের প্রস্তাব ছিল পরীক্ষা পদ্ধতি সংস্কারের একটা অংশ হিসেবে। আমরা মনে করি উদ্যোগটা ভালো। তাদের প্রশিক্ষণ, দক্ষতা থাকতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। সৃজনশীল প্রশ্নপত্র ও ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করায় পাশের হারের শীর্ষে রাজশাহী। দক্ষ শিক্ষকের অভাবে কুমিল্লায় বিপর্যয়। ক্লাসগুলো নিয়মিত আগের চাইতে অনেক বেশি নিয়মিত হচ্ছে। অভিভাবকরাও অনেকটা ক্ষেত্রে এখানে ভূমিকা আছে, সচেতনতা বাড়ছে অভিভাবকদের। স্বভাবতই ফলাফলগুলো কিন্তু ভালো হচ্ছে। বাচ্চাদের কিছু ঘাটতি আছে, আর কিছু আমি মনে করি যে এরকম দক্ষ শিক্ষক বা খাতা মূল্যায়ন কোথাও না কোথাও একটা ঘাটতি হয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 বছরেও শুরু হয়নি হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার অর্ধশতাধিক মামলার বিচার। শেষ হয়নি বেশিরভাগ মামলার তদন্ত। লাগামহীন দূষণে বিপন্ন হতে চলেছে বুড়িগঙ্গা নদীর অস্তিত্ব। হাজারীবাগের ট্যানারি বন্ধ হলেও দূষণের অন্য উৎস রোধে নেই কার্যকর উদ্যোগ। তৎপর হওয়ার তাগিদ পরিবেশবিদদের। একদলীয় শাসন কায়েম করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে সরকার। অভিযোগ ফখরুলের, দুর্নীতিতে যারা শীর্ষে তাদের মুখে গণতন্ত্র মানায় না, বললেন ওবায়দুল কাদের। এবং কাল কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে জেলায় সাজ সাজ রব, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং উত্তরপত্রের নম্বর বৈষম্য নিরসনে এবছরই প্রথম পরীক্ষকদের জন্য মডেল উত্তর পদ্ধতি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদ্ধতিতে স্ব শিক্ষা বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান পরীক্ষক দ্বারা প্রণীত মডেল উত্তর দেখে খাতা মূল্যায়ন করেন পরীক্ষকরা। পরীক্ষা পদ্ধতি উন্নয়নে এ উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষকরাও মূল্যায়িত হবেন বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষকদের যথোপযুক্ত প্রশিক্ষণ এবং নিয়মিত নজরদারি থাকলে এ পদ্ধতির উদ্দেশ্য শতভাগ সফল করা সম্ভব হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। পাবলিক পরীক্ষার খাতায় গড় মূল্যায়নের অভিযোগ দীর্ঘদিনের। সেই সাথে বিশ্বমানের শিক্ষাদানের লক্ষ্য নিয়ে সৃজনশীল পদ্ধতি চালু হলেও এ পদ্ধতি আয়ত্ত করতে ব্যর্থ হচ্ছিলেন বেশিরভাগ শিক্ষক। এসব বিষয় আমলে নিয়ে উত্তরপত্র মূল্যায়নের সঠিক দিক নির্দেশনা দিতে এবছর দেশে প্রথমবারের মতো চালু করা হয় মডেল উত্তর পদ্ধতি। প্রশিক্ষণপ্রাপ্ত 6 জন প্রধান পরীক্ষক স্ব বোর্ডে মডেল উত্তরপত্র তৈরিতে কাজ করেন, যা পরবর্তীতে খাতা সরবরাহের সময় পরীক্ষকদের দেয়া হয় বলে জানান পদ্ধতি সমন্বয়ক। বেশি নম্বর দিলে রিস্ক কম, ওই খাতা তো কেউ স্ক্রুটিনি করবে না, দেখো ভুল প্রশ্নে উত্তর দিয়ে দেয়, নম্বর দিয়ে দেন। মানে এটি বন্ধ হবে, কোয়ালিটেটিভ মার্কিং হবে। এখন সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে যারা খুব এক্সপার্ট তাদেরকে আমরা ডাকলাম এবং 3 দিনের এক্সক্লুসিভ একটা ট্রেনিং দিলাম শুধুমাত্র উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত। সেই সাথে এই পদ্ধতিতে প্রধান পরীক্ষকদের মূল্যায়নের এবং জবাবদিহিতার সুযোগ থাকায় প্রতিটি উত্তরপত্রে যথোপযুক্ত নম্বর প্রদান সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। একেবারে টাইমের সঙ্গে খুব সামঞ্জস্য বিধান করে উত্তরপত্রের সংখ্যা কম দিয়েছে এবং এক্সামিনার বেশি নিয়োগ দিয়েছি। বিভিন্ন ধরনের শাস্তি আসতে পারে যদি তারা এই কার্যক্রমটাকে অবহেলা করেন বা তারা ঠিকমতো কাজ না করেন, তখন স্বাভাবিকভাবেই কিন্তু নেক্সটে আরো ডেভেলপ করবে এই বিষয়টি। এই পদ্ধতির ফলে উত্তরপত্রের সমতা নিশ্চিত করে গড় মূল্যায়ন সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। যে বৈষম্যটা তৈরি হয় সেই বৈষম্যটা দূর করার জন্য মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন
এটা আমাদের প্রস্তাব ছিল পরীক্ষা পদ্ধতি সংস্কারের একটা অংশ হিসেবে, এবং সেই জায়গায় আমরা মনে করি উদ্যোগটা ভালো। নতুন এই পদ্ধতিতে শিক্ষকদের দক্ষতা বাড়ানো সহ পরীক্ষার খাতা নয়, শিক্ষার্থীকে মূল্যায়ন করা হচ্ছে বলেও মনে করেন তারা। তাদের প্রশিক্ষণ, দক্ষতা থাকতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এবারের এসএসসিতে পাশের হারে শীর্ষে থাকা রাজশাহীর সাফল্যের মূল মন্ত্র ও কুমিল্লার বিপর্যয়ের কারণ নিয়ে সংবাদের পরবর্তীতে রয়েছে দুটি রিপোর্ট। 4 বছর পেরিয়ে গেলেও এখনো বিচার শুরু হয়নি হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার অর্ধশতাধিক মামলার। 13 দফা দাবিতে 2013 সালের এই দিনে শাপলা চত্বরের সমাবেশে জড়ো হন হেফাজত নেতাকর্মীরা, কিন্তু নির্ধারিত সময়ে সমাবেশ শেষ না করে চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হেফাজত নেতাকর্মীদের। সে ঘটনায় বর্তমানে প্রক্রিয়াধীন 53টি মামলার মধ্যে মাত্র 4টির অভিযোগপত্র তৈরি হয়েছে। হেফাজত নেতারা এসব মামলাগুলোকে মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করলেও এর বিচার চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। হাবিবুল ইসলামের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 2013 সালের 5 মে রাজধানীর সব প্রবেশ পথ বন্ধ করে দেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিক্রমে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে জড়ো হন বিপুল সংখ্যক হেফাজত কর্মী। মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে সন্ধ্যায় তাদের উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। কয়েক ঘণ্টা পুলিশ ও হেফাজত কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা মতিঝিল ও আশপাশের এলাকা। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয় বহু দোকানপাট ও সরকারি ভবনেও। এসব ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় কয়েক হাজার হেফাজত নেতা কর্মীকে আসামি করে পুলিশ 64টি মামলা করে। পুলিশের দেয়া তথ্যমতে ওই ঘটনায় বর্তমানে বিভিন্ন থানায় 53টি মামলা রয়েছে, যার মধ্যে অভিযোগ গঠন হয়েছে মাত্র 4টির। অধিকাংশ মামলাগুলোই এখন পর্যন্ত তদন্তাধীন। প্রচুর সংখ্যক মানুষের আগমন ঘটেছিল, তো সেই ক্ষেত্রে এই ঘটনাগুলোর সাথে কোন ঘটনাটি ঠিক কারা সংগঠিত করেছে সেটি সুনির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্টে ঘটনার দিন পুলিশের অভিযানে 61 জন হেফাজত কর্মী নিহতের কথা বলা হলেও পুলিশ জানায় ওই দিন রাজধানীতে 13 জন নিহত হন, কিন্তু নিহতের সংখ্যা নিয়ে কথা বলতে রাজি হননি হেফাজত নেতারা। তবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে অভিযোগ করে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। আমরা মনে করি ওই মামলাগুলি ছিল মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এই মামলাগুলি সরকার আত্ম উপলব্ধি থেকেই অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এদিকে মতিঝিলে ওই দিন যারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছিল তাদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। যারাই সন্ত্রাসী রাজের সাথে যুক্ত থাক না কেন তাদের বিচার হোক, এটি আমরা চাই। সুতরাং আমরা আশা করব যে এই মামলাগুলোর চার্জশিট খুব সহসা হয়ে যাবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আর সে ঘটনা আজও ভুলতে পারেন না পুড়ে যাওয়া সেই দোকান মালিকরা। পশম দাঁড়ায় যায়, এখনো তো এটা আতঙ্ক এখনো সবার মনে কাজ করে। ঠিক সন্ধ্যা কিছুক্ষণ আগে, প্রায় 10 মিনিট আগে একদল লোক হেমলেট পরিধান করে এসে দোকানে একটা পারে একটু ম্যাচ ধরাই দিয়েছে। পুরো দোকান এক এক করে সব দোকান দূরে গেলাম, 22টা দোকান আমাদের অগ্নিসংযোগ হয়েছে। এখানে মুসলমান হবে যে কোরআনের উপরে যে যারা নাকি আক্রমণ করছে, যারা নাকি কোরআনকে ক্ষতিগ্রস্ত করছে, তারা কোন ধরনের মুসলমান হতে পারে? হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের লাগামহীন দূষণে বিষাক্ত বর্জ্যের নদীতে পরিণত হয়েছে বুড়িগঙ্গা। এই নদী একদিকে দূষিত করছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে ক্রমেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে রাজধানীর জনজীবনকে। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে হাজারীবাগের ট্যানারি বন্ধের বিষয়টিকে নদী রক্ষায় বড় সাফল্য দাবি করলেও অন্যান্য উৎসের দূষণ রোধে সংশ্লিষ্ট টাস্কফোর্সের কোনো কার্যকর উদ্যোগ নেই। এ অবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটার আগেই এই নদীকে দূষণমুক্ত করার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দিনরাত এভাবেই বিষাক্ত রাসায়নিক বর্জ্য পড়ছে বুড়িগঙ্গায়। অসহায় নদী বছরের পর বছর নীরবে এই বিষাক্ত বর্জ্য বুকে ধারণ করে ক্রমেই যেন বিপন্ন করে তুলছে নিজের অস্তিত্বকেই। বিভিন্ন সমীক্ষা মতে প্রতিদিন 178টি নালামুখ দিয়ে সায়ানাইড, মার্কারি, সীসাসহ 62 ধরনের ক্ষতিকারক রাসায়নিকযুক্ত শিল্পবর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। সেই সাথে মিশছে গজ, ব্যান্ডেজ ও অ্যান্টিবায়োটিক সহ হাসপাতালের বর্জ্য। এভাবে বিপুল পরিমাণ বর্জ্য অবিরাম নদীতে যোগ হয়ে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দূষণ। এই পানি আমরা নিজেও খাইছি, এখন তো এই পানি নাই। এই পানি মনে হয় 1 গ্লাস পানি খেলে ডেট হয়ে যাবো শেষ। আগে কত মাছ দেখি, ধরছি চাকি মাছ, হিং মাছ, অনেক কিছুই নেই। মাছ তো দূরের কথা, আত্রা দিলে আত্রা মনে করেন নাকের মুখে নেওয়া যায় না।
অতিদূষণে বহু আগেই বদলে গেছে পানির রং, শূন্যের কোঠায় নেমে এসেছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা। বিশেষজ্ঞদের মতে এই বিষাক্ত পানি মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণের জন্য যেমন অন্তরায়, তেমনি ব্যবহারেরও অনুপযোগী। তবু প্রয়োজনের তাগিদে দৈনন্দিন কাজে এই নোংরা পানি ব্যবহার করছে কিছু মানুষ। বাবুবাজার গোসল করতে লাগে 10 টাকা, মাসে 300 টাকা জায়গা লডি, কত টাকা রোজগার করি? বড় বড় মাথা কাম যারা আছে তারা তো মাথা কামায় না, আমরা কি কামাবো? আমার সাধারণ জনগণ, আমার ভোগান্তি শেষ নাই। বুড়িগঙ্গার এই মারাত্মক দূষণের 40% জন্য হাজারীবাগের ট্যানারি শিল্পকে আর বাকি 60% জন্য অন্যান্য শিল্প কারখানা, পয়ঃবর্জ্য, আবাসিক বর্জ্য ও নৌযান বর্জ্যকে দায়ী করা হয়। 60% মধ্যে দৈনিক 90,000 ঘনমিটার শিল্প বর্জ্য, 12.5 লাখ ঘনমিটার অপরিশোধিত পয়ঃবর্জ্য, 4,500 টন আবাসিক আবর্জনা ও প্রায় 40,000 ঘনমিটার নৌযান বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। সম্প্রতি ট্যানারি স্থানান্তর হয়ে যাওয়ায় এই শিল্পের 21,000 ঘনমিটার বর্জ্য ফেলা বন্ধ হয়েছে। বাকি বর্জ্য নিয়ন্ত্রণে সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলেও এই মুহূর্তে দৃশ্যত কোনো তৎপরতা নেই সংশ্লিষ্ট টাস্ক ফোর্সের। বিভিন্ন কলকারখানা, ওষুধ ফ্যাক্টরি যে বর্জ্য, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ওয়াসার একটা প্রকল্প আছে, পরিবেশ মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে। সরকারের অবস্থান নদীকে নিয়ে অত্যন্ত কঠিন, এটা সরকার প্রমাণ করেছে হাজারীবাগ ট্যানারি দিয়েই। দূষণে জড়িত অন্যান্য শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এখনই সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলো। ট্যানারির ক্ষেত্রে সরকার যে অবস্থানটা নিতে বাধ্য হয়েছে আদালতের আদেশের ফলে, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আদালতের আদেশ থাকুক বা না থাকুক, দেশের আইন মেনে চললে কিন্তু একই রকম ব্যবস্থা সরকার নিতে বাধ্য। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের ঢাকা কতটা বসবাসযোগ্য হবে তার অনেকটাই নির্ভর করছে সামনের দিনগুলোতে বুড়িগঙ্গার দূষণ কমে আসবে নাকি আরো বাড়বে তার উপর। ঢাকার পুরাতন বাসিন্দাদের মতে আজ থেকে 50-60 বছর আগেও স্বচ্ছ জলের স্রোতস্বিনী নদী ছিল এই বুড়িগঙ্গা। এখন নেই স্রোত, নেই স্বচ্ছ জল। পরিবেশবিদরা বলছেন এই নদীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে সরকারকে যেমন উদ্যোগী হতে হবে, সাধারণ মানুষকেও তেমনই হতে হবে সোচ্চার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। টাঙ্গাইলে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, আলামত মিলেছে জানালেন চিকিৎসক। বিচারের দাবিতে সোচ্চার এলাকাবাসী। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কেরানীগঞ্জের ইকুরিয়ায় পেশাদার গাড়ি চালকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। কর্মশালায় চালকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের জানান, গণবিরোধী কোনো সড়ক পরিবহন আইন সংসদে পাশ হবে না। চালকদের ওভারটাইম খাটিয়ে তাদের মানসিক ও শারীরিক ভারসাম্য নষ্ট না করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বানও জানান তিনি। বিএনপি সরকারের আমলে চালকরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি এ বছরের সেরা তামাশা। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের মুখে দুর্নীতির অপবাদ, ভুক্তের মুখে রাম রাম ধ্বনি ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ দুর্নীতি করে পালায়নি, পালিয়েছে বিএনপি। তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্তস্রোতের উপর দাঁড়িয়ে কারফিউ গণতন্ত্র চালু করেছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে, তা প্রধান বিচারপতির বক্তব্যে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হাসপাতালে দলীয় নেতাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় আগামী 10ই মে রূপকল্প 2030 নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান মির্জা ফখরুল। আগামী 10 তারিখে আপনার ভিশন 2030-র উপরে আমাদের চেয়ারপারসন একটি প্রেস কনফারেন্স করবেন। একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা 1975 সালে করেছিল, পাকশাল, সেটাই একটু ভিন্নভাবে তারা একইভাবে তারা চালাচ্ছে। এখন সেভাবেই তারা দেশ পরিচালনা করছে, যেটা এই দেশের মানুষ কখনোই মেনে নিতে পারে না। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া 10টি প্রকল্পের উদ্বোধন ও 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
তার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। জেলা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কুল ঘেঁষে নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনের জন্য শনিবার সকালে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে মোট 10টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নতুন 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আমরা সরকারি সকল ধরনের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ আমরা একত্রে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর সুন্দর হবে, সার্থক হবে। দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2.5 বছর পর আবার নতুন করে আমাদের আহ্বানে, আমাদের দাওয়াতে আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা কক্সবাজার শুভ আগমন করতেছেন। এই আগমনকে আমরা মনে করছি কক্সবাজারের উন্নয়নের যে একটা জোয়ার বয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করছি। 2021 সালে যে মধ্য আয়ের বাংলাদেশ, 41 সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেটি একটি সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে এবং সেটির মূল প্রাণকেন্দ্র হিসাবে কক্সবাজার এটির নেতৃত্ব দিবে সেই উন্নয়ন কর্মকাণ্ডের। জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে সাকসেসফুলি নিরাপত্তা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারব। সরকারের টানা দুবারের ক্ষমতায় কক্সবাজারে এটি প্রধানমন্ত্রীর 7ম সফর। এর আগে 2014 সালের 23শে ফেব্রুয়ারি সবশেষ এখানে জনসভায় বক্তব্য রাখেন তিনি। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হলো নতুন স্বাস্থ্যনীতি। ওবামা কেয়ারের মৃত্যু হয়েছে বললেন ট্রাম্প। বিলটি সিনেটে টিকবে না বলে আশাবাদ ডেমোক্র্যাটদের। এবং ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। মুশফিকদের প্রতিপক্ষ সাসেক্স একাদশ, চোট কাটিয়ে ফিরছেন তামিম ইকবাল। দর্শক, আবারও এসএসসি ফলাফল প্রসঙ্গ। সব বোর্ডকে পেছনে ফেলে এবারের এসএসসির ফলাফলে পাশের হারের শীর্ষে রাজশাহী শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা বলছেন, সৃজনশীল প্রশ্নপত্র ও ক্লাসে 100% উপস্থিতি নিশ্চিত করা সহ বিভিন্ন কারণে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফল অর্জন হয়েছে। আর বোর্ড সংশ্লিষ্টরা জানান, উত্তরপত্রে যথাযথ মূল্যায়নের ফল পাচ্ছে শিক্ষার্থীরা। সাইফুর রহমান রকির রিপোর্ট। একবার দুবার নয়, টানা 3 বার মাধ্যমিকের পাশের হারে সবাইকে পেছনে ফেলে শীর্ষে রাজশাহী শিক্ষা বোর্ড। তাই শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উল্লাসটাও ছিল চোখে পড়ার মতো। 2013 সালে রাজশাহী শিক্ষা বোর্ডে শতকরা পাশের হার ছিল 94.3%। 2014 সালে 96.34%। 2015 সালে 94.97%। 2016 সালে 95.70% এবং 2017 সালে 90.70%। স্কুলের প্রধান শিক্ষকদের মতে, ক্লাসে 100% উপস্থিতি নিশ্চিত করা, দক্ষ শিক্ষকদের দিয়ে পাঠদান করানো, প্রযুক্তিকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষা নেয় শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে চূড়ান্ত পরীক্ষায়। মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেই ক্লাসরুমে তারা আগ্রহী হচ্ছে এবং বোঝার চেষ্টা করছে। প্রতিদিনই কোনো না কোনো সাবজেক্টে পরীক্ষা থাকছে থেকে এই জন্য ছাত্ররা আরো পড়াশোনার প্রতি মনোযোগী হচ্ছে এবং সবার জন্য মধ্যে একটা কম্পিটিশন আছে, ভালো সবচেয়ে বেশি মার্কস পেতে হবে। ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের সহজ প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বেশি নম্বর দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা জানান, যথাযথ নির্দেশনা মেনেই সবকিছু করা হয়েছে। মান বজায় রেখে সারা দেশের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। আমরা নম্বর কোনো অবস্থাতেই বেশি দিচ্ছি না, যথাযথভাবে দিচ্ছি, যথাযথ নীতিমালার আলোকেই দিচ্ছি। তবে এই শিক্ষাবিদ মনে করেন, স্কুলগুলোর উপর সরকারি নজরদারি বৃদ্ধি করা সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এ ফল অর্জন হয়েছে। ক্লাসগুলো নিয়মিত আগের চাইতে অনেক বেশি নিয়মিত হচ্ছে। অভিভাবকরাও অনেকটা ক্ষেত্রে এখানে ভূমিকা আছে, সচেতনতা বাড়ছে অভিভাবকদের। স্বভাবতই ফলাফলগুলো কিন্তু ভালো হচ্ছে। চলতি বছরের 2 ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় 1,67,590 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 17,349 জন।
সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পাশের হারে গত 5 বছরের মধ্যে এবার বড় ধরনের ধস নেমেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। জিপিএ 5ও কমেছে আশঙ্কাজনক হারে। এক্ষেত্রে দক্ষ শিক্ষককে অভাব দুষছেন অভিভাবকরা। তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, খাতা মূল্যায়নে কড়াকড়ির পাশাপাশি দুটি বিষয়ে শিক্ষার্থী শিক্ষকদের ঘাটতি থাকায় ফল বিপর্যয় ঘটেছে। বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রকও স্বীকার করলেন বিপর্যয়ের কথা। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবার নিচে কুমিল্লা। গতবারের তুলনায় এবছর পাশের হার এক লাফেই কমেছে 24.97%। গত 5 বছরের পরিসংখ্যানে এবারে জিপিএ 5 প্রাপ্তের সংখ্যাতেও সর্বনিম্ন। শুধুমাত্র গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 2504টি। এছাড়া ক্রমাগত হারে এবার কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। আর সন্তানদের কাঙ্ক্ষিত ফল না পাওয়ার জন্য সৃজনশীল পদ্ধতির পাঠদানে দক্ষ শিক্ষকের অভাবকে দুষলেন অভিভাবকরা। শিক্ষক যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই তুলনায় অনেক কম এবং অভিজ্ঞতা অনেক কম। টিচারদেরও অনেক আরো প্রশিক্ষণের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরকে সৃজনশীলের প্রতি আকর্ষণ করার ক্ষেত্রে মাল্টিমিডিয়ার প্রয়োজন আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। আমি মনে করি সমস্ত বোর্ডগুলি যদি একই রকমের প্রশ্ন থাকে তাহলে মানে অরিজিনাল মানে অ্যাকচুয়াল যাচাইটা করা যাবে। শিক্ষকদের মতে গণিত ও ইংরেজিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় ফল বিপর্যয় হয়েছে। বাচ্চাদের কিছু ঘাটতি আছে, আর কিছু আমি মনে করি যে এরকম দক্ষ শিক্ষক বা খাতা মূল্যায়ন কোথাও না কোথাও একটা ঘাটতি হয়েছে। ক্লাসে আমরা হয়তো সেভাবে মনোযোগ দিতে পারিনি, একই সাথে আমাদের গার্ডিয়ানরা হয়তো সেভাবে সচেতন ছিল না। শিক্ষা বোর্ডের কর্মকর্তাও পরীক্ষার ফল নিয়ে হতাশা ব্যক্ত করেন। গণিত এবং ইংরেজিতে যদি ফলাফলটা এরকম না হতো তো আমাদের পাশের হার অন্যান্য বোর্ডের মতোই হতো। আমরা টিচারদেরকে ডেকে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে ডেকে আমরা এটার কারণ ব্যাখ্যা করব এবং এটার প্রতিকারের জন্য কি কি স্টেপ নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। কুমিল্লা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয় 1,82,979 শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে 74,968 জন। সময় সংবাদ, কুমিল্লা। একজন সন্তান জন্মদানে তাদের ভূমিকা অনস্বীকার্য। মা ও পরিবারের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। একসময় তারা পরিচিত ছিলেন দায়ী বা ধাত্রী নামে। আর আধুনিক বিশ্বে এ ভূমিকা অনেক আগেই রূপ নিয়েছে মিডওয়াইফারি বা ধাত্রী পেশায়। দেরিতে হলেও 2030 সালের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে 2014 সাল থেকে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কার্যক্রম শুরু হয়েছে। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। গ্রামীণ জনপদে খুবই পরিচিত তিনি। নানাজন নানা নামে ডাকলেও তিনি মিডওয়াইফ বা ধাত্রী। বাংলাদেশে তার মতো রেজিস্টার্ড মিডওয়াইফ আছেন 1700 জন, আর তাদের মধ্যে সরকারিভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন 1200 জন। বেশ দীর্ঘ সময় প্রাথমিক স্বাস্থ্য সেবায় কাজ করে আসছেন গাজী ইসমতারা। তাই প্রশ্ন ছিল নারীদের স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন পরিবার ও সমাজ। প্রথম চাকরি নিয়েছি তখন তো গ্রামে বেশি ঢোকা যায় না, মা শাশুড়িরা অনেক রাগ করতো, এখন সেই জটিলতা কমে গেছে। নবদম্পতি থেকে শুরু করে মাতৃত্বকালীন ও পরবর্তী সেবার জন্য তাদেরকে যেতে হয় ঘরে ঘরে। নিয়মিত চেক আপ ও ছোট ছোট পরামর্শ আস্থা তৈরি করছে তাদের প্রতি। নর্মাল ডেলিভারি পুরোটাই শিখিয়ে দিচ্ছে আমাদের। সমস্যা না থাকে নর্মাল ডেলিভারিতে সেটা আমাদের কমিউনিটি ক্লিনিকে করাতে পারি, বা আমি কমিউনিটি ক্লিনিকের যদি কাছে না হয়, দূরে হয়, একটু বাসায় যেও করাতে পারি। যদি ক্রিটিক্যাল হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা রেফার করে দিতে পারি। সুস্থভাবে একটা ডেলিভারি করানো অনেক আনন্দের। নিরাপদ মাতৃত্ব সহ এ ধরনের নানা প্রাথমিক সেবা দোরগোড়ায় যারা পৌঁছে দেন তারা হচ্ছেন মিডওয়াইফারি বা ধাত্রীরা। এই ধাত্রীরা এখন মানধাত্তা আমলের নয়, তাদেরকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ এবং এই পেশায় আসছেন শিক্ষিত তরুণীরা। তাই গ্রামগুলোতে এদের সেবা মাতৃত্বের জটিল মুহূর্তকে অনেকটাই সহজ করে দিয়েছে, যা হাসপাতাল না যাওয়ার গোড়ামি ও ভীতি কমিয়েছে। এখন তাই করে না, এখন খালি সার করে এখন পারলাম না হাসপাতালে নিয়ে যাবো, বাচ্চা কিরকম রইল না রইল, আমি কিরকম রইলাম না রইলেন দেখে ঠিকঠাক করে তার মনে করে না এসে করি।
2014 সাল থেকে দেশের 38টি নার্সিং ইনস্টিটিউট ও কলেজে 3 বছরের মিডওয়াইফ ইন ডিপ্লোমা চালু করেছে সরকার, যার সিট সংখ্যা ধাপে ধাপে বেড়ে বর্তমানে 985টিতে পৌঁছেছে। ডিপ্লোমা ইন নার্সিং এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফস দুটোই 3 বছরের কোর্স। মাতৃ ও শিশু মৃত্যু কমিয়ে আনতে মিডওয়াইফারি একটি সম্মানজনক পেশা হিসেবে সমাজে শীঘ্রই জায়গা করে নেবে, এমনটি আশা প্রকাশ করলেন তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির কার্যালয়ে সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। দুপুরে 1 ঘন্টার বিরতির পর আবার ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিএফডিসি প্রাঙ্গণ তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছে। ভোট দেওয়ার পাশাপাশি তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদের বিপরীতে 3 প্যানেল থেকে প্রার্থী হয়েছেন 57 জন। এছাড়াও 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনে ভোটারের সংখ্যা 624 জন। এবারে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা মন্তাজুর রহমান আকবর। যারা বিজয়ী হবেন তারা আগামী 2 বছর দায়িত্ব পালন করবেন। শিল্পীরা কিন্তু ইচ্ছে করলে পারে, তো আমি আশাবাদী, আমি পজিটিভ যে ইনশাল্লাহ ভালো এর মধ্যে অনেক কিছু বলার আছে। এটা একা তো সম্ভব না, সবার সহযোগিতাই হবে। তরুণ তো আসতেই হবে, কারণ প্রজন্ম টু প্রজন্ম তো থাকতেই হবে, তবে তরুণরা আসলেই কিন্তু ভালো কিছু হবে। এবারে যারা আসবেন, এবার ইলেকশনে যারা আসবেন, তারা যেন সুন্দরভাবে কাজগুলো করেন চলচ্চিত্র উন্নয়নের জন্য। নড়াইলে মানবতা বিরোধী অপরাধ মামলার 2 আসামি গোলজার হোসেন ও দাউদ শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতরাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সদর উপজেলার শেখহাটি এলাকায় নিজ বাড়ি থেকে গোলজারকে গ্রেফতার করা হয়। একই সময় লোহাগাড়ার লক্ষ্মীপাশা এলাকায় দাউদ শেখকেও তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে 2016 সালে মামলাটি করা হয়। গোলজার হোসেন ও দাউদ শেখকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মিসকেস 15/5/16 এর অভিযুক্ত আসামি। রাজধানীর দক্ষিণখানের দেওয়ানবাড়ি এলাকায় একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে স্বজনেরা। গত রাতে এই ঘটনা ঘটে। মৃত মনীষা হকের শ্বশুর জানান, রাতে বাড়ির বাথরুমে গলায় ওড়না বাঁধা অবস্থায় পাওয়া যায় তাকে। পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় গাজীপুর হাসপাতালে। প্রাথমিক তদন্তে গলায় ফাঁসের কারণে মনীষার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মৃতের স্বামী বেসরকারি ব্যাংক কর্মকর্তা তারেকুজ্জামান তারেক। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বৈশা হয়তো কম্পিউটার টিপাইতেছে, ইন দি মিন টাইম বাথরুমে গেছে, এটাও তার নলেজ আছে। কিন্তু বাথরুমে গিয়া যখন একটা মানে অস্বাভাবিক টাইমের চাইতে বেশি হয়ে গেছে, তখন যেমন সে বাথরুমই করছে, দেখা যায় এই অবস্থা। ঘটনাস্থলে দেখলাম ওই বাথরুমে একটা ওড়না টানানো আছে। লাশ এখন গাজীপুর মর্গে আছে। আমরা বিষয়টা ইনভেস্টিগেশন করতেছি। যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে ইউনুস ও জসিমউদ্দিন নামে 2 কৃষকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নিশ্চিন্তপুর ও বাইশা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমিতে চাষাবাদের জন্য হালের গরু নিয়ে বাড়ি থেকে বের হন নিশ্চিন্তপুর এলাকার ইউনুস আলী। হঠাৎ দমকা হাওয়া ও ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে ইউনুসের মৃত্যু হয়। অন্যদিকে নিজ ক্ষেতে শস্য সংগ্রহের সময় বজ্রপাতে মৃত্যু হয় উপজেলার বাইশা গ্রামের তাজউদ্দিনের ছেলে জসিমউদ্দিনের। টাঙ্গাইলে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে এলেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে নির্যাতিতা শিশু এখন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত রানাকে গ্রেপ্তারে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরে গতরাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বজনরা জানান, মঙ্গলবার সদর উপজেলার চাকতা এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় রানা নামে এক বখাটে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে একটি বাড়িতে ধরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুটির বাবা বাদী হয়ে রানাকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছে এলাকাবাসী। গেটের সামনে যখন গেছি এই সময় মুখ আটকে ধরছে, এমনি করে মুখ আটকে ধরছে, গলার মধ্যে টিভিতে ধরছে। আমি আর ফাঁসি চাই। ইনজুরিটা বেশ বড় ধরনের ইনজুরি এবং সেই অবস্থায় আমরা সঙ্গে সঙ্গে তাকে ওটিতে ঢুকাই এবং ওটিতে ঢোকার পরে 2 ব্যাগ ব্লাড আমরা তাকে দেই এবং সেই ইনজুরিটা আমরা রিপেয়ার করে দেই। মামলা করার পরে আমার ইন্সপেক্টর তদন্ত এবং অন্যান্য অফিসাররা বিভিন্ন জায়গায় আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা নন স্টপ রেড করি। রেড করার পরে আমরা তাকে এলাঙ্গা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। দেশের বাইরের খবর। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতি। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে 217-213 ভোটে বিলটি পাশ হয়। তবে ডেমোক্র্যাট পার্টির কেউ বিলের পক্ষে ভোট দেয়নি। এটি বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হবে। নতুন বিল পাশের পর ওবামা কেয়ারের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একে নিজেদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন রিপাবলিকানরা। তবে বিলটি সিনেটে টিকবে না বলে আশা প্রকাশ করেছেন ডেমোক্র্যাট নেতারা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের জনপ্রিয় স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিলের বিরুদ্ধে বৃহস্পতিবার ক্যাপিটল হিলের সামনে বিক্ষোভ করে হাজারো মানুষ। ওবামা কেয়ারের জায়গায় ট্রাম্পের প্রস্তাবিত আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট পাশ হলে স্বল্প আয়ের মার্কিনীরা প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে দাবি তাদের। ট্রাম্প আমাদের অধিকার নিয়ে ব্যবসা করছে। তার এই নীতি পাশ হলে এখন থেকে শিশু প্রসব আর হাঁপানি সহ আরো বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ এই বীমার সুযোগ পাবে না। এত বিরোধিতার মুখেও বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিকল্প স্বাস্থ্যনীতিটি পাশ হয়। ডেমোক্র্যাট পার্টির কেউ এই বিলের পক্ষে ভোট না দেওয়া সত্ত্বেও মাত্র 4 ভোটের ব্যবধানে পাশ হয় বিলটি। এখন এটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। নতুন বিলে ওবামা কেয়ারের একটি বড় অংশ বাতিল করে সেখানে রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্য বীমা প্রতিস্থাপন করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এই বিল পাশকে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় আমি শুরু থেকেই এই ওবামা কেয়ার বাতিলের কথা বলেছি, কারণ আমি দেশবাসীকে প্রিমিয়াম পরিশোধের চিন্তায় রাখতে চাই না। প্রতিনিধি পরিষদের মতো সিনেটেও বিলটি পাশ হবে বলে আমার আশা। বিল পাশের ফলে ওবামা কেয়ারের মৃত্যু হয়েছে বলে রিপাবলিকানরা উল্লাস প্রকাশ করলেও বিলটি সিনেটে টিকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। রিপাবলিকানরা তাদের অন্যায় প্রতিশ্রুতি পূরণে কংগ্রেসকে ব্যবহার করতে চাইছে, কিন্তু আমরা এখনো মার্কিনীদের পাশে আছি। এই বিল কোনো অবস্থাতেই সিনেটে টিকবে না। এর আগে মার্চে এই বিলটি প্রথমবারের মতো কংগ্রেসে তোলা হলেও নিজ দলের বিরোধিতার কারণে ভোটাভুটিতে হেরে যাওয়ার শঙ্কায় সেটি প্রত্যাহার করে নেন ট্রাম্প। পরে তিনি বিলের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে মধ্যপন্থী রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাওয়ার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তামিম মুশফিকদের প্রতিপক্ষ সাসেক্স একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। চোটের কারণে ডিউক অফ নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেননি তামিম ইকবাল। তবে গতকাল নেটে দীর্ঘ সময় অনুশীলন করেছেন এই ওপেনার। সাসেক্স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি ফিট তামিম, যদিও মাশরাফি, সাকিব ও মোস্তাফিজকে পাবে না বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে স্থানীয় ব্রাইটন কলেজ মাঠে 3 ঘন্টা অনুশীলন করেছেন সাব্বির মিরাজরা। এর আগে গেল সোমবার ডিউক অফ নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যদিও সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে আগামী রোববার আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। 12ই মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এবার ইউরোপা লিগের খবর। ফাইনালের মঞ্চটা আর মাত্র 1 ধাপ দূরে ম্যানচেস্টার ইউনাইটেডের।
সেমিফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোকে 1-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। একমাত্র গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড। যদিও ম্যাচের 11 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিক সেল্টা ভিগো। রাদোজার গ্রাফ থেকে ওয়েস্টের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। 9 মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রাশফোর্ডের নেয়া শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন সেল্টার গোলরক্ষক আলভারেজ। 59 মিনিটে ইউনাইটেডের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন গোলরক্ষক সার্জিও রোমেরো। এর 8 মিনিট পরেই ঝলক দেখান রাশফোর্ড। চোখ ধাঁধানো ফ্রিকিক থেকে ইংলিশ জায়ান্টদের হয়ে জয়সূচক গোল করেন 19 বছর বয়সী এই ফরওয়ার্ড। বৃহস্পতিবার ফিরতি লেগে ঘরের মাঠে নামবে মরিনহোর দল। স্টকহোমে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 মে। দুপুরের সময় রিপোর্ট যায় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসিতে পরীক্ষা পদ্ধতির মান উন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি মূল্যায়িত হবেন পরীক্ষকরা, থাকবে জবাবদিহিতাও। শিক্ষকদের প্রশিক্ষণ ও নজরদারির তাগিদ। 4 বছরেও শুরু হয়নি হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার অর্ধশতাধিক মামলার বিচার। শেষ হয়নি বেশিরভাগ মামলার তদন্ত। লাগামহীন দূষণে বিপন্ন হতে চলেছে বুড়িগঙ্গা নদীর অস্তিত্ব। হাজারীবাগে ট্যানারি বন্ধ হলেও দূষণের অন্য উৎস রোধে নেই কার্যকর উদ্যোগ। তৎপর হওয়ার তাগিদ পরিবেশবিদদের। একদলীয় শাসন কায়েম করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে সরকার, অভিযোগ ফখরুলের। দুর্নীতিতে যারা শীর্ষে তাদের মুখে গণতন্ত্র মানায় না, বললেন ওবায়দুল কাদের। এবং কাল কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে জেলায় সাজ রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।